মানব মস্তিষ্ক নিজেকেই কত কিছু ভাবিয়ে তুলতে পারে তা আমরা কেউই বুঝি না। এক মানুষের কয়েকখানি চিন্তা থাকতে পারে, যেমন ঠিক এক মনে কয়েকখানি মানুষ থাকতে পারে। থাক সেসব কথা, এই প্রশ্নের উত্তর খোঁজা মুশকিল। চলুন বরং জেনে নিই আজকের আমাদের গল্পের চরিত্রগুলি নিজেদের জীবনের প্রশ্নের উত্তর খুঁজে পায় কিনা। স্বাগতম। সাহিত্যের তীক্ষ্ণ কলমে সুরচিত হওয়া, রক্তস্নাত ভয়ার্ত প্রভাতের মতো দীপ্তিময় আলোকোজ্জ্বল রচনা সমগ্র দিয়ে পরিবেশিত আমাদের এই বিচিত্র অনুষ্ঠান দ্য টেলস অফ ফিনিক্স, যেখানে মহাবিশ্বের সকল প্রশ্নের উত্তর মেলায় অন্ধকারে, অযাচিত বিস্ময়ের পথ খুঁজে আলোক গহ্বরে। আসুন শুনে নি সুব্রদীপ হালদারের কলমে আজকের আমাদের বিশেষ নিবেদন, অদৃশ্য সত্য। শুনতে থাকুন অদৃশ্য সত্য। রুমে এসে একটা সিগারেট ধরিয়ে পরপর দুটো টান দেয় ডক্টর সুমন। জানালা দিয়ে বাইরে চেয়ে থাকেন তিনি। মেঘগুলো কেমন ছোট্ট শিশুর মতো হামাগুড়ি দিচ্ছে সারা আকাশ জুড়ে। শেষ টানটা দিয়ে সিগারেটটা জানালা দিয়ে ফেলে দেয় সুমন। দরজায় টোকা পড়ে। আসতে পারি? ইয়েস, কাম ইন। রাই এসেছে। সুমন জানত সে আসবে। রাই তাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে। সুমন তাকে সান্ত্বনা দিয়ে বলে, ধুর বোকামে, ওর তো কিছু হয়নি, মাথার পায়ে একটু লেগেছে। আরে আমি ব্যান্ডেজ করে দিয়েছি, ওষুধপত্র সব লিখে দিয়েছি, কিছুদিন রেস্ট নিলেই একদম ফিট হয়ে যাবে। অত চিন্তা করে লাভ নেই, বোকামে। কিন্তু মামু, আমি যে অন্য কিছু বলতে চাই। তাকে থামিয়ে দেয় সুমন। জানি জানি তুই কি বলবি, আয় আয় একটু বসে কথা বলি। দেখ, হ্যালুসিনেশন ইজ ভেরি নর্মাল, বাট এটার অনেকগুলো প্রকারভেদ রয়েছে। তবে সেটা মূল বিষয় নয়। শুভ্রদীপের ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা পুরোপুরি একটা মানসিক অবসাদ থেকে। আমাদের এখন কি করণীয়? কি করে আমরা ওকে ফিরে পাবো? তুমি প্লিজ কিছু করো মামু। আমি অনেক কষ্টে এতগুলো দিন নিজের মনটাকে শক্ত করে রয়েছি। আমি আর পারছি না মামু, আমি আর পারছি না। আমি এই শহরের অন্যতম একজন সাইকোলজিস্ট। এক্ষেত্রে একজন পেশেন্টকে একটা কমফোর্টেবল প্লেসে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো রকম প্রেশারাইজ না করে তার সাথে কাটানো পুরনো স্মৃতিগুলোকে একের পর এক তুলে ধরতে হবে। তাহলে হয়তো কিছু ভালো ফল পাওয়ার আশা আমরা করতে পারি। ও এখন কেমন আছে? আমি কি একটু দেখা করতে পারি? ও আগে থেকে একটু বেটার আছে। চিন্তা নেই, কালোকে রিলিজ করে দেবো। চল, আমার সাথে চল। 205 নম্বর রুম। এখানেই ওকে রাখা হয়েছে। সুমন, রাই দুজনেই রুমে ঢোকে। শুভ্রদীপ জেগেই ছিল তখন। হে, কেমন আছো মিস্টার শুভ্রদীপ? বলো, হাউ আর ইউ ফিলিং? সে ঘাড় নাড়ায়। হ্যাঁ, এখন একটু বেটার আছে। বেশ বেশ। এই যে দেখো, তোমার বোন এসেছে তোমার সঙ্গে দেখা করতে। হ্যাঁ, এই তোমরা কথা বলো কেমন, আমি এখন যাই। সুমন রাইকে চোখের ইশারায় তার পাশে গিয়ে বসতে বলে। কেমন আছো এখন? ভালো। তা তোকে ডাক্তার কিছু বলেছে কবে ছুটি দেবে আমায়? উনি বললেন কাল সকালে তুমি বাড়ি ফিরতে পারবে। আর আমার মেয়েটা, ও কেমন আছে? আমরা সবাই আছি ওর জন্য, তোমার কোনো চিন্তা নেই। তবে আমার একটা কথা জানার ছিল। তুমি আজ অত রাতে কি করছিলে? আর সিঁড়ি দিয়ে পড়ে গেলে কি করে? তোমাকে কি পিছন থেকে কেউ ধাক্কা দিয়েছিল?
আসলে আমার রাত্রে ঘুমটা ভেঙে যায় একটা শব্দে। কিসের শব্দ? আমার কেন জানি না মনে হচ্ছে কেউ আমায় ডাকছে। শুধু আজ নয়, মাসখানেক ধরে আমার রাত্রে ঘুমের ব্যাঘাত হচ্ছে ওই শব্দে। ওই একটা গানের সুর। শুভ্রদীপ জানলার দিকে তাকায়। তোর বৌদি ওই গানটা রোজ গাইতো। কলেজ অনুষ্ঠানে প্রথম ওই গানের সুরেই আমার মনটাকে বেঁধে দিয়েছিল। কোনোদিন ভাবিনি ওকে এতটা সহজে পেয়ে আবার হারিয়ে ফেলবো। কোনো কথা বলে না সে। দুই চোখের কোণে নোনা জল উপচে পড়ে। রাই 2 হাত দিয়ে সেই নোনা জল মুছে দেয়। কিন্তু না, সব ঠিক হয়ে যাবে। তুমি শুধু কাল বাড়ি ফেরো, তারপর দেখবে ধীরে ধীরে সবটা আবার নতুন করে শুরু হবে। আর কিচ্ছু ঠিক হওয়ার নয়, আর কিচ্ছু ঠিক হওয়ার নয়। যাগে, তুই বাড়ি যা। আমাকে নিয়ে অত ভাবিস না, যা বাড়ি যা। রাই তার মামুর সাথে আর একবার দেখা করে বাড়ি ফিরে যায়। বাসনা দেবী বাড়িতে পায়চারি করছিলেন। গাড়ির হর্নের শব্দে তার ঘোর কেটে যায়। কি রে মা, কেমন আছে আমার ছেলেটা? ঠিক হয়ে যাবে তো? তুমি তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। মামু বলেছে কালকেই ওকে ছুটি দিয়ে দেবে। ঈশ্বর যে কি চান, একটার পর একটা ঝড় লেগেই আছে এই পরিবারে। জানি না কি পাপ করেছিলাম। এখন ঘড়িতে সন্ধে 7টা। রাই একটা ডায়েরি নিয়ে বসে টেবিলে। তার মনে পড়ে যখন শুভ্রদীপের সঙ্গে তৃষ্ণার নতুন নতুন প্রেম, তখন সে জানতে পারে শুভ্রদীপের ডায়েরি লেখারই নেশার কথা। তবে 2-1বার তৃষ্ণা দেখতে চেয়েছিল কি এমন রয়েছে এই ডায়েরিতে, কিন্তু শুভ্রদীপ কখনো তাকে দেখতে দেয়নি। এমনকি রাইও কখনো সাহস পায়নি সেটা দেখার। ও শুধু বলতো, সঠিক সময় আসলে তুই ঠিকই জানতে পারবি যে কি এমন আছে এই ডায়েরিতে, কিন্তু এখন নয়। আজ রাইয়ের হাতে সেই সুযোগ এসেছে। এটাকে কাজে লাগাতে হবে। রাই ডায়েরিটা খুলে পাতা উল্টিয়ে প্রথম পেজটায় চোখ রাখে। যা লেখা আছে তা ঠিক এমন। আজ 29শে নভেম্বর, মাসের একদম শেষ তারিখ। বেশ ঠান্ডা পড়েছে। বহুদিনের কিছু লুকানো কথা যেগুলো আমার মনে জমানো ছিল, সেগুলোকেই এই ডায়েরিতে লিখে রাখতে চাই। বেশ কিছুদিন ধরে আমার তৃষ্ণার ব্যবহারগুলো মোটেও ভালো লাগছে না। কেমন একটা উড়ু উড়ু ভাব। আজকাল মনে হচ্ছে একটু বেশি সাজগোজ করছে। তৃষ্ণা মোটেও এমনটা ছিল না। চিরদিনই বেশ সাদা মাটা গোছের মেয়ে এসে বিয়ের এতগুলো দিন পর হঠাৎ কেন, আমি তো বুঝতে পারছি না। আর তার উপরে জুটেছে ওই নতুন মক্কেল, কি যেন নাম বেটার? হ্যাঁ, মনে পড়েছে, নীল। ওর সঙ্গে তৃষ্ণার যে কি এত মেলামেশা বুঝি না বাবা। রাই আরো কয়েকটা পেজ জুড়ে দেখে শুভ্রদীপের আক্ষেপ মিশ্রিত কিছু কথা। হে ভগবান, সে তো কোনোদিনও দুঃস্বপ্নেও ভাবেনি শুভ্রদীপ তৃষ্ণা এবং নীলের সম্পর্কটা নিয়ে এই ধরনের একটা চিন্তার পাহাড় গড়ে তুলতে পারে। এইসব কথা তো ঘুণাক্ষরেও তৃষ্ণা টের পায়নি। ভাগ্যিস রাই আলমারি ঘেটে এই ডায়েরিটা খুঁজে বের করেছিল, না হলে এগুলো যে তার অজানাই রয়ে যেত। ঘড়িতে রাত 2টো। ছ্যাত করে রাইয়ের ঘুমটা ভেঙে যায়। কখন ডায়েরি পড়তে পড়তে সে টেবিলেই শরীরটা এলিয়ে দিয়েছে
বুঝতে পারেনি। কাল সকাল সকাল উঠতে হবে। শুভ্রদীপকে কাল হাসপাতাল থেকে তো বাড়িও আনতে হবে। যথারীতি সেই ডায়েরিটা বন্ধ করে আলমারিতে রেখে নিজের ক্লান্ত দেহটাকে মিলিয়ে দেয় নরম বিছানায়। তখন সকাল 10:15। রায় হাসপাতালে গিয়ে দেখে শুভ্রদীপ কেমন যেন করছে। কি হয়েছে দাদা, তুমি এমন করছো কেন? শুভ্রদীপ তার হাত ধরে পাশে বসায়। দেখ না, আমি ওদের বলছি গত রাত্রে এই হাসপাতালে আমি তৃষ্ণাকে দেখেছি, কিন্তু কেউ মানতে চাইছে না। বলছে আমি নাকি ভুল দেখেছি। তুই 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 বল, আমি কি পাগল? হ্যাঁ, আমার মাথায় একটু চোট লেগেছে, ঠিক আছে, কিন্তু তা বলে আমি তো পাগল নই। ডক্টর সুমন রুমে আসেন। রায় একটু আড়ালে গিয়ে ফিসফিসে স্বরে তাকে বলে, ও কি বলছে? ও নাকি তৃষ্ণাকে দেখেছে? ওর ক্ষেত্রে এটা স্বাভাবিক। ও বারবার নীল নামটা বলছে। কে এসে? সবটা বলবো মামু, কিন্তু তার আগে আমাকে ওকে বাড়ি নিয়ে যেতে হবে। অনেক বড় একটা ঝড় এসেছে, সেটার মুখোমুখি তো আমাদের হতেই হবে। আমি বাড়ি ফিরে তোমাকে সবটা জানাবো। বেশ, কয়েকটা ফর্মালিটি আছে, সেগুলো তাহলে করে নে, দেন তুই ওকে বাড়ি নিয়ে যাবি। আচ্ছা চলো তাহলে। যেসব ফর্ম্যালিটিগুলো ছিল সেগুলো কমপ্লিট করে রায় শুভ্রদীপকে নিয়ে বাড়ি ফেরে। রায় ওর মুখ দেখে বুঝতে পারছে ও কিছু বলতে চাইছে, কিন্তু পারছে না। রায়কে ধীরে ধীরে সবটাই জানতে হবে, তবে শুভ্রদীপকে মোটেও প্রেশারাইজ না করে, না হলে হিতের বিপরীত হয়ে যাবে। বাড়ির সকলে খুবই চিন্তিত শুভ্রদীপকে নিয়ে। বাসনা দেবী ঠিকমতো নাওয়া খাওয়া সব বন্ধ করে দিয়েছেন। মা, আর কতক্ষণ এখানে বসে থাকবে? ঘরে চলো, দাদা ভাই চলে এলে তোমাকে খবর দেওয়া হবে। না রে মা, ও ফিরুক, তারপর সব হবে। গাড়ির হর্নের আওয়াজ পায় তারা। বোধহয় ওরা এসে গেছে। শুভ্রদীপকে ধরে নিয়ে আসে রাই। সে ঠিকভাবে এখনো হাঁটতে পারছে না। আয় বাবা, হায়, কি অবস্থা হয়েছে ছেলেটার, শরীরটাও তো ভেঙে গিয়েছে পুরো। তুমি কোনো চিন্তা করো না, দাদার দেখাশোনা এখন থেকে আমিই করব। আমাকে ঘরে নিয়ে চল, আমি একটু রেস্ট করব। একদম ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। আরে হ্যাঁ, আমাকে কেউ ডিস্টার্ব করবে না, কেউ না। বেশ, কেউ ডিস্টার্ব করবে না তোমাকে। চলো এখন, তোমাকে এই সিঁড়ি ভেঙে আর ওপরে উঠতে হবে না। নিচের ঘরে তোমার থাকার ব্যবস্থা করে রেখেছি। নীল ক্যাফেতে বসে অপেক্ষা করছিলেন। হাত ঘড়িতে দেখলেন সন্ধে 6টা। প্রায় আধ ঘন্টা ধরে সে ঠায় বসে। ও ভাবে, ও কি ভুলে গেছে নাকি? আর কিছুক্ষণ পর না হয় ফোন করে নেব। ক্যাফেতে মিষ্টি সুরে একটা পুরনো বাংলা গান চলছে। নীল সেই সুরের সাথে গুনগুন করতে থাকে। সে হঠাৎ দেখে রাই হাঁফাচ্ছে। কি হলো বোন? আরে এত হাঁপাচ্ছিস কেন? আরে দাঁড়া, আগে একটু বসে জল খা, তারপর সব বলবি। উফ, এত ব্যস্ততার কিচ্ছু নেই বোন। রাই এক গ্লাস জল একেবারে খেয়ে একটু দম নেয়। আর একটু হলে শয়তানটা আমাকে ধরে ফেলতো। অনেক কষ্টে পালিয়ে এসেছি। নীলের চোখ দুটো লাল হয়ে যায়। ওই বদমাসটা এখন কি চাইছে?
আমাদের জীবনের সুখ শান্তি সমস্ত কিছু কেড়ে নিয়ে এখন ওর খিদে মেটেনি। দাদা দাদা তুমি শান্ত হও একটু। ওর কৃতকর্মের শাস্তি তো ওকে পেতেই হবে, কিন্তু এখন সেই সময় নয়। আমাদের এখনো কিছুটা সময় নিতে হবে। শুভ্রদীপ এখন কেমন আছে? এখন বেটার আছে, কিন্তু ওর সমস্যাটা এখনো কাটেনি। তৃষ্ণার মৃত্যুটা ও এখনো মেনে নিতে পারেনি। আর একটা কথা তোমাকে বলার ছিল, কিন্তু কি করে কোন মুখে যে তোমায় বলবো বুঝতে পারছি না। নিজের কাছে নিজেকে আজ বড্ড ছোট মনে হচ্ছে। দূর বোকামে, আরে বাবা দাদার কাছে বলতে এত দ্বিধা? বল মা বল, আমি কিচ্ছু মনে করব না। কি হয়েছে বল। আসলে আসলে আমি গতকাল রাতে শুভ্রতার একটা ডায়েরি পড়ি। ডায়েরি লেখার নেশা ওর বহু পুরনো, কিন্তু কখনোই ও আমাকে ওটা দেখতে দিত না। তৃষ্ণাকেও কখনো কিছু দেখায়নি। ও শুধু বলতো সঠিক সময় এলে ঠিকই আমরা দেখতে পাবো। কৌতূহলবশত আমি ডায়েরিটা পুরোটা পড়িনি। ও নিজের মনের মধ্যে নিজের একটা চিন্তার জগৎ বানিয়ে নিয়েছিল। ও ভাবতে শুরু করে তৃষ্ণা আর তোমার মধ্যে একটা অবৈধ সম্পর্ক আছে। এটা তৃষ্ণা কখনো টের পায়নি। এ ব্যাপারে ও আমাকেও কিছু বলেনি। আমি তো ওর সবচেয়ে কাছের বন্ধু ছিলাম। নীল কিছুই বুঝতে পারে না। শুভ্রদীপের মতো একজন বুদ্ধিমান ছেলে নিজের মনে এতদিন এই ধারণা পুষে রেখেছে। এখন কি করবে তারা? তাহলে এখন আমাদের করণীয়টা কি? করব আমি। তুমি শুধু এই বোনটার পাশে থেকো। কেন থাকবো না, নিশ্চয়ই থাকবো। তুই শুধু এটুকু বল আমার এখন করণীয় কি। রাই নিজের বানানো পরিকল্পনা মাফিক এগোতে থাকে। নীলকে নিয়ে সে ডক্টর সুমনের বাড়ি পৌঁছয়। আরে এসো 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 নীল, তোমরা দাঁড়িয়ে কেন? বলো বলো কি খবর? ওই চলছে স্যার, মানে শুভ্রদীপের ব্যাপারটা তো আপনিই দেখছেন শুনলাম। ওর মনে একটা ভ্রান্ত ধারণা জন্মেছে আমাকে আর তৃষ্ণাকে নিয়ে। এখন ওটা কি করে দূর করব সেই ব্যাপারেই আপনার কাছে আসা। মানে আপনি যদি কিছু একটু সাহায্য করেন তাহলে খুব ভালো হয় আর কি। সুমন একটু গম্ভীর মুখে তাকায় তাদের দিকে। দেখো, ডাক্তারি ভাষায় হ্যালুসিনেশনের অর্থ মস্তিষ্কের একটি অস্বাভাবিক অবস্থা। মানুষ তার পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা কিছু অবাস্তব ঘটনাকে উপলব্ধি করে, যেগুলোর কোনো ভিত্তি নেই। এক্ষেত্রে দেখা যায় ব্যক্তি কোনো কণ্ঠস্বর বা গন্ধ পেয়ে থাকে, আবার কখনো কখনো নিজের আশেপাশে অপরজনের উপস্থিতি টের পায়। কোনো নেশা করলে, যেমন ড্রাগস, গাঁজা ইত্যাদি খেলে, আবার মানসিক অবসাদে দীর্ঘদিন ভুগলে এই ধরনের সমস্যার সৃষ্টি হয়। ওর সঙ্গে কি এমন কিছু হয়েছিল? তুমি তো জানো মামু, নীলদা কেমন মানুষ, আর ওনার সঙ্গে তৃষ্ণার সম্পর্কটা কি ধরনের। আমি জানি না কিভাবে শুভ্রতার মাথায় এই ধারণা এলো যে তৃষ্ণা আর নীলদার মধ্যে একটা অবৈধ সম্পর্ক আছে। এই ধারণাই হয়তো ওকে ধীরে ধীরে মানসিক অবসাদের শিকার বানায়। তৃষ্ণা ওকে নিজের থেকেও বেশি ভালোবাসত, কিন্তু আজ সেই তৃষ্ণাই ওর কাছে দোষী হয়ে গেল। সব হয়েছে ওই শয়তানটার জন্য। সেই শুরু থেকে আমাদের জীবনটা নরক হয়ে উঠেছে। কার কথা বলছিস? কে সে? পার্থ আজও আমাকে ফলো করছিল জানো, কিন্তু আমি অনেক কষ্টে ওর নাগালের বাইরে বের হয়ে এসেছি। আমাকে তোরা খুলে বলতো সবটা। তাহলে শোনো সবটা। একটা দীর্ঘশ্বাস নিয়ে বলতে শুরু করে রাই। পার্থ, যাকে নিয়ে সবকিছু, ও হলো আমাদের কলেজ জীবনের বন্ধু। আমার বাবার অফিসের একজন স্টাফ ছিল ওর বাবা। একটা অ্যাক্সিডেন্টে ওর মা বাবা মারা যায়। এই পৃথিবীতে ওর শুধু এক মাসই ছিল। তখন ওর বয়স 7 কি 8।
আমার বাবা ওকে আমার মতোই দেখতো। বাবা চেয়েছিল ওকে আমাদের বাড়ি নিয়ে আসতে, কিন্তু ওর মাসি ওকে নিয়ে যায়। ও মাঝে মাঝে খেলতে আসতো আমাদের বাড়ি। এতদূর সবটা ঠিক ছিল, কিন্তু ও যত বড় হতে থাকলো ওর মানসিক পরিবর্তন ঘটল। শুভ্রদার প্রতি ওর দুর্বলতা কাজ করতে শুরু করেছিল। সেটা এতটাই গভীর যে তৃষ্ণার সঙ্গে শুভ্রদার বিয়েটাও কোনোভাবেই মানতে পারেনি। শুভ্রদা বিয়ের অনেক পরে বুঝতে পারে যে পার্থ একজন সমকামী ছিল। শুভ্রদীপের মনে এসব কোনোদিনই ছিল না, তাই ও পার্থকে একদমই পাত্তা দিত না। এমনকি পার্থ তো বার দুয়েক তৃষ্ণাকে মেরে ফেলারও চেষ্টা করেছিল। ওর এ ধরনের কাণ্ডে আমার বাবা রেগে ওকে আমাদের বাড়ি থেকে বের করে দেয়। ও কোনো কথা না বলেই বেরিয়ে যায়। কিন্তু সেদিন ওর ওই চোখের চাহনি আমি বহুদিন ভুলতে পারিনি। এতদিন পরে আমি নিশ্চিত যে ওই ফিরে এসেছে আমাদের ক্ষতি করার জন্য। রাই এত দূর বলে এক গ্লাস জল খেয়ে গলাটা ভিজিয়ে নেয়। গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে এসেছিল। যতটুকু বুঝলাম, আই থিঙ্ক পার্থর রিভেঞ্জ নেওয়ার জন্য ফিরে এসেছে। তোকে এখন বেশ সতর্ক থাকতে হবে। কখন বিপদ ঘনিয়ে আসবে কেউ বলতে পারবে না। রাইকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে নীল বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে এসে দেখে শুভ্রদীপ তার মেয়েকে নিয়ে শুয়ে আছে। রাইয়ের শরীরটা খুব ক্লান্ত লাগছে। শুভ্রদীপকে ঘরে খাবার দিয়ে তারপর নিজে খেয়ে উপরে ঘুমোতে চলে যায় সে। রাই অঘরে ঘুমোচ্ছে। রাত্রি তখন প্রায় 1টা বাজে। একটা বিকট শব্দে তার ঘুমটা ভেঙে যায়। কাঁচ ভাঙার শব্দ বলে মনে হচ্ছে। রাই বিছানা ছেড়ে উঠে দেখে যে তার টেবিলের কাছে জানালার কাঁচটা ভেঙে টুকরো টুকরো হয়ে মেঝেতে পড়ে আছে। সেই ভাঙা কাঁচগুলোর সাথে মেঝেতে একটি পাথর পড়ে রয়েছে। পাথরটির সঙ্গে একটি কাগজ জড়ানো রয়েছে। রাই সেটার দিকে এগিয়ে যায়। পাথরটি থেকে কাগজটি খুলে নিয়ে সে দেখে এটি একটি চিঠি এবং তাতে লেখা রয়েছে, তুই কি ভাবলি? হ্যাঁ, আমি সব ছেড়ে দেব? কখনোই নয়। তোকেও শাস্তি পেতে হবে। আমি দেব তোকে শাস্তি। কাল সূর্যোদয়ের থেকে শুরু হবে তোর মৃত্যুর সঙ্গে লড়াই। কোথায় পালাবি আমার থেকে? হ্যাঁ, কোথাও পালাতে পারবি না, কোথাও না। পার্থ। রাই কিছুক্ষণের জন্য থ হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক এরকমই কিছুর ভয়ে সে পাচ্ছিল এতদিন। দ্রুত কাগজটার ছবি তুলে সে ডক্টর সুমন এবং নীলকে পাঠায়। শুভ্রদীপের আজ কিছুতেই ঘুম আসতে চাইছে না। সে পাশ ফিরে দেখে তার মেয়ে ঘুমোচ্ছে। মেয়েটার দিকে তাকালেই তার চোখে জল চলে আসে। কি দোষ ছিল এই মেয়েটার? কেনই বা তাকে মাহারা হতে হলো? শুধুমাত্র এই মেয়েটার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে শুভ্রদীপকে বুকে পাথর চাপা দিয়ে সবটা সহ্য করতে হয়েছিল। প্রকৃতির ডাকে সাড়া দিতে শুভ্রদীপ কিছুক্ষণের জন্য তার মেয়েকে একা রেখে বাথরুমে চলে যায়। দক্ষিণের জানালা দিয়ে একটা শীতল হাওয়া ঘরে প্রবেশ করছে। শুভ্রদীপ শুতে যাবে, ঠিক সেই মুহূর্তে একটা কল আসে। কলটা রিসিভ করে সে বলে, হ্যাঁ ভাই বল, এত রাত্রে কোনো সমস্যা নাকি? হ্যাঁ হ্যালো, এই বলছি আমাদের প্ল্যানটা ঠিকঠাক কার্যকর হবে তো ভাই? আমরা ফেল হয়ে যাব না তো? ডোন্ট ওয়ারি ব্রাদার, আমরা ঠিক পথেই যাচ্ছি, কোনো টেনশন নিস না। শুধু যেমনটা প্ল্যান করেছি সেইভাবে এগিয়ে চল। আচ্ছা বেশ। ও হ্যাঁ, আরেকটা কথা শোন না, বলছি ডক্টর সুমন আমার বাড়িতে এসেছিলেন। আমাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয় এই ব্যাপারে, বুঝলি? আর শোন,
তোর কোনো চিন্তা নেই, আমরা তোর পাশে আছি। হ্যাঁ রে ভাই, তোদের জন্যই তো এই সাহসটা পেয়েছি, বাকিটা ঈশ্বরের ওপর। শুভ্রদীপ রক্তিমের সঙ্গে কথাবার্তা চলাকালীন বুঝতে পারে হয়তো তাদের কথাগুলো কেউ শুনছে দরজার বাইরে থেকে। কে কে এখানে? বাসনা দেবী উদ্বিগ্ন মুখে ভেতরে আসেন। আরে মা, তুমি এখানে এখন? ঘুমাওনি কেন? না রে বাবু, ঘুম আসছে না। আমি বাথরুম থেকে ফিরতে গিয়ে দেখি তোর ঘরের দরজা খোলা। একটু কান পেতে দেখি তুই কারোর সাথে কথা বলছিস। কি করছিস আমাকে একটু বল না খুলে, আমার যে খুব চিন্তা হচ্ছে। শুভ্রদীপ মনে মনে ভেবেছিল এসব কথা এখনই তার মাকে জানাবে না, কিন্তু নেহাতি তার জোড়াজুড়িতে শুভ্রদীপ সবটা পাট পাট করে তার মাকে বলতে শুরু করে। যত তিনি শুনতে থাকেন ততই তার মাথা ঘুরতে থাকে। তাহলে এখন কি করবি? সমস্ত কাহিনী আমাদের অনেক আগেই সাজানো হয়ে গেছে, এখন সেই কাহিনী ধরেই কিছুদিন চলতে হবে। তুমি শুধু পাশে থেকো, আর যেমনটা বললাম ঠিক সেভাবেই এগোতে হবে। এখন শুয়ে পড়, আবার কাল কথা হবে। অনেকটা রাত হয়েছে তো, আমি যাই এখন। বাসনা দেবী একবার নাতনির দিকে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে যান। শুভ্রদীপ দেখে তার মেয়ে এত কিছুর পরেও নিশ্চিন্তে ঘুমোচ্ছে। মুখখানি তার পুরো মায়ের মতো হয়েছে। আর বেশিক্ষণ না বসে সেও ঘুমিয়ে পড়ে। শরীরটা বিছানায় এলাতেই কিছুক্ষণের মধ্যে তার দু চোখ জুড়ে ঘুম নেমে আসে। পরদিন রাই ব্রেকফাস্ট সেরে একটু বাজারে বেরোয়। একটু সবজি বাজার, মুদিখানার দোকান এবং আর কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ মিটিয়ে সে বাড়ি ফিরছিল। ঠিক তখনই হঠাৎ একটা ডাক ভেসে আসে তার কানে। আরে রাই, রাই, চিনতে পেরেছো আমায়? রাই সেই যুবকের মুখের দিকে তাকায়, তার মাথা থেকে পা পর্যন্ত একবার পর্যবেক্ষণ করে বলে, তোমায় বড্ড চেনা লাগছে, কে বলো তো? আরে আমি রক্তিম, তৃষ্ণার বন্ধু। রাই কান্না মিশ্রিত স্বরে বলে, কি আর বলবো তোমায়, তুমি তো নিশ্চয়ই শুনেছ তৃষ্ণার আমাদের মাঝে। রক্তিম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, হ্যাঁ জানি, আসলে আমি সেই সময় দেশের বাইরে ছিলাম, শেষবার মেয়েটাকে দেখতেও পেলাম না। তোমাকে অনেক কিছু জানানোর আছে, চলো তাহলে আমাদের বাড়ি। রাই রক্তিম দুজনে বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি গিয়ে রাই সবটা খুলে বলে রক্তিমকে। এই মুহূর্তে তার কাছে কিছু গোপন রাখাটা ঠিক হবে না। রক্তিমকে গত রাতে আকস্মিকভাবে পাওয়া সেই চিঠিটাও দেখায় সে। এত কিছু শুনে রক্তিমের মাথা গুলিয়ে যায়। নিজেকে সে একটু সামলে প্রশ্ন করে, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া পার্থ এখন কোথায়? রাই দুদিকে ঘাড় নাড়ে। না, যেহেতু তুমি এখন একজন বড় পুলিশ অফিসার, তাই আমি তোমার উপর বিশ্বাস রাখছি, তুমি ঠিকই ওকে খুঁজে বের করবে। কোনো চিন্তা নেই তোমার, আমি খুঁজে বের করবো পার্থ কোথায়। বেরোক না কিছু থেকে উঠে। যাক, আমি তাহলে আমার কাজ শুরু করে দিই। তুমি নিশ্চিন্তে থেকো, আমি তোমার পাশেই আছি। শুভ্রদীপ এখন শারীরিকভাবে কিছুটা উন্নতি লাভ করেছে। রাই তাকে তার ঘরে নিয়ে আসার পরিকল্পনা করে। সেই পরিকল্পনা মাফিক সে সারা দিনটা জুড়ে তৃষ্ণা ও শুভ্রদীপের ঘরটা পরিপাটি করে তোলে। এখন তো চেনাই দায়,
ঘরের চারদিক জুড়ে শুধু তৃষ্ণা ও শুভ্রদীপের ছবি ঝুলছে। তাদের প্রতিটা সুন্দর মুহূর্ত দিয়ে ঘরটা সাজানো হয়েছে। শুভ্রদীপ সেই ঘরে ঢুকে চমকে যায়। যেদিকেই চোখ পড়ে তৃষ্ণা এবং তার স্মৃতিগুলো ছড়িয়ে। হঠাৎ ঘরের দরজাটা আটোসাটোভাবে বন্ধ হয়ে যায়। ঘরে জ্বলতে থাকা লাইটটিও অফ হয়ে যায়। কি মুশকিল, এখন কি করি? কিছুই তো দেখতে পাচ্ছি না, ভারী জ্বালায় পড়লাম তো। শুভ্রদীপের চোখ যায় সামনের দিকে। সামনে একটা নীলচে আলোর ক্ষীণ রেখা দেখা যাচ্ছে। শুভ্রদীপ সেটার দিকে এগিয়ে যায়। সামনে একটা টেবিল। শুভ্রদীপের মুখোমুখি কে বসে ওটা? শুভ্রদীপ চোখ কচলে দেখে, আরে ওটা তো রাই। তাকে দেখে মনে হচ্ছে গভীর ধ্যানে মগ্ন সে। শুভ্রদীপ কোনো কথা না বলে চেয়ার টেনে রাইয়ের সামনে বসে। কি করছে রাই? শুভ্রদীপ তো কিছুই বুঝতে পারছে না। রাই চোখ বন্ধ করেই বলে ওঠে, দাদা, তুমি কি চাও তোমার স্ত্রী তোমার কাছে ফিরে আসুক? তুমি কি তার সাথে কথা বলতে চাও? হ্যাঁ চাই, কিন্তু কিন্তু একজন মৃত ব্যক্তির সাথে কিভাবে কথা হবে? প্ল্যানচেট, আমাদের হাতে একটা মাত্র উপায় অবশিষ্ট আছে। তুমি কি রাজি? তাহলে কাজ শুরু করব। কিন্তু তুই কিভাবে? কলেজ লাইফে আমি বহুবার প্ল্যানচেট করেছি, কিন্তু আজ পর্যন্ত সফল হয়নি এমনটা কখনো হয়নি। শুভ্রদীপ তার হাতটা চেপে ধরে বলে, যদি সত্যি এমন কিছু হয়ে থাকে তাহলে আমি মন থেকে চাই একটিবার হলেও তৃষ্ণার সাথে কথা বলতে। রাই বেশি সময় ব্যয় না করে কাজ শুরু করে। তার হাতে একটা বই। কি লেখা আছে তা শুভ্রদীপের দ্বারা বোঝা দুষ্কর। রাই বিড়বিড় করে মন্ত্র পড়ে চলে। ক্ষীণ নীলচে আলোতে কেমন ফ্যাকাশে দেখায় রাইয়ের মুখটা। ধীরে ধীরে তার শরীরে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করে শুভ্রদীপ। হঠাৎ শুভ্রদীপ দেখে তার কণ্ঠস্বরে পরিবর্তন ঘটছে। ধীরে ধীরে সে চোখ মেলে তাকায়। শুভ্রদীপের উদ্দেশ্যে বলে, তোমার জেদেরই জয় হলো শেষ পর্যন্ত। আমার হাতে বেশি সময় নেই। বলো, বলো কি বলতে চাও? তোমার মনে আছে আমাদের সেকেন্ড ট্রিপের কথা? কত মজা করেছিলাম আমরা দীঘাতে। তুমি, আমি আর সূর্যাস্ত। সমুদ্রের ভেজা বালিতে হাঁটা, এক ডাবে দুটো স্ট্র দিয়ে খাওয়া। সেগুলো কি করে বলি বলো? আমি সেই মুহূর্তগুলোকে আবার ফিরে পেতে চাই। কিন্তু কিন্তু তুমি আগে এটা বলো তো, তোমার কি মনে আছে তুমি তুমি কি করছিলে ওখানে গিয়ে? শুভ্রদীপ বোকার মতো তাকিয়ে থাকে তার দিকে। আমি আবার কি করেছি? আহা, আমার বাবু সোনা, কিচ্ছু মনে নেই ওনার। ওখানে যাওয়ার কথা ছিল শুধু আমাদের দুজনের, কিন্তু তুমি কি করেছিলে? নিজের প্রাণের বান্ধবী আর ওর বরকেও নিয়েছিলে। বলি ওটা তো আমাদের সেকেন্ড হানিমুন ছিল। তাহলে ওখানে ওই বান্ধবীকে নেওয়ার কি কারণ শুনি? শুভ্রদীপ মুচকি হাসে। তুমি হিংসা করছো তাই না? আসলে তুমি তো জানতে ওরা আমার প্রতি একটা ভালো লাগা ছিল, এই জন্য তুমি এমন বলছো তাই না? ওতে এত হাসবার কি হলো? খুব ফুর্তি জেগেছিল তখন। আমি তো বুঝতে পেরেছিলাম সারা দিন ও তোমার সঙ্গে চিপকে থাকতো। তোমার তো সুবিধেই হতো, গাছেরও খাবে আবার তলারও কুড়োবে। তোমার আমার প্রতি বিশ্বাস নেই? আমি তো শুধু তোমাকেই ভালোবাসি।
শুধু তোমাকে। একটা কথা কান খুলে শুনে রাখো, আমি মরে গেছি বলে ভেবো না আপদ বিদায় হয়েছে। যদি কখনো দেখি কোনো মেয়ের কাছাকাছি গেছো, তাহলে তোমাদের দুজনেরই কপালে মরণ আসবে, এই আমি বলে রাখলাম। তৃষ্ণার মাথাটা ব্যথা করছে, বুঝতে পারে শুভদীপ। তৃষ্ণা দুই হাতে মাথাটা চেপে ধরে। রাইয়ের কণ্ঠস্বর শুনতে পায় শুভ্রদীপ। আর পাচ্ছি না, এবার তৃষ্ণাকে ছাড়তে হবে। রাইয়ের শরীরটা দুবার কেঁপে এলিয়ে পড়ে টেবিলের ওপর। শুভ্রদীপ দ্রুত অন্ধকার হাতড়ে লাইটের সুইচ অন করে। রাইয়ের চোখে মুখে জল দেয়, তাকে বিছানায় শুইয়ে দেয়। চোখ মেলে তাকায় রাই। কথা বলছো তোমরা? হ্যাঁ, কিন্তু তুই কেন এত বড় রিস্ক নিলি আমার জন্য? শুধুমাত্র আমার জন্য নিজেকে কষ্ট দিচ্ছিস কেন? রাই তার হাতটা ধরে বলে, আমার নিজের তো দাদা নেই, দাদার আদর কি আগে বুঝিনি কখনো। কিন্তু যেদিন থেকে তোমরা আমাদের বাড়ি এলে, আমাদের পরিবারের সদস্য হলে, আমি নিজের দাদা পেলাম, মা পেলাম। তাই দাদার খুশির জন্য বন্ধু এটুকু করতেই পারে। তুমি এখন যাও, আমি একটু বিশ্রাম করি। বেশ, তুই রেস্ট নে, আমি এখন আসি। হ্যালো ভাই, তুই রক্তিমের বাড়িতে দেখা কর। আমি আর ডাক্তার সুমন যাচ্ছি এক্ষুনি, কিছু কথা আছে। বেশ, আমি যাচ্ছি এখনই। কথা মতো তারা 5 জন একত্রিত হয় রক্তিমের বাড়িতে। আজকের ডিনারটা এখানেই হবে ঠিক হয়েছে। আজকের ওয়েদারটা বেশ সুন্দর, ফুরফুরে হাওয়া দিচ্ছে। 5 জন মিলে রক্তিমদের ছাদে বসে। রক্তিম তাদের জন্য একটু চিকেন কাবাব আর ওল্ড মঙ্কের ব্যবস্থা করেছে। রক্তিম 2 টুকরো বরফ দিয়ে সকলকে একটা করে গ্লাস ধরিয়ে দেয়। 2-3 গ্লাস খেয়েও আজ যেন শুভ্রদীপের কিছুতেই নেশা চড়ছে না। সে আরো 2 গ্লাস শেষ করে। শুভ্রদীপ, তুমি আর খেও না। মামু, আজ আমাকে আটকিও না। এই মনে যে মন খারাপের পাহাড় গড়ে উঠেছে, তাকে এই পানীয় দিয়ে ভাসিয়ে দিতে চাই আমি। এখন ঠান্ডা মাথায় সবটা সামলাতে হবে কিন্তু। মামু একদম ঠিক কথা বলেছেন। আমরা সবাই তোমার পাশে আছি। আর তো কয়েকটা দিন, দেখবে সব ঠিক হয়ে গেছে। একদিকে ওকে হারানো, অন্যদিকে যে কাছে আছে সে থেকেও নেই। আচ্ছা চল, ডিনারটা সেরে নি, রাতও তো হচ্ছে। চলো সবাই। পরদিন রাই একবার রক্তিমের সাথে দেখা করতে থানায় যায়। আসতে পারি? আরে এসো এসো, বসো এখানে। আগে বলো, চা না কফি? নো থ্যাঙ্কস, এখন কিছু খাবো না। তুমি আগে বলো, পার্থর কোনো খোঁজ পেয়েছো? রক্তিম একটু গম্ভীর মুখে বলে, আমি চারিদিকে লোক লাগিয়ে দিয়েছি, আশা করি কয়েকদিনের মধ্যে খোঁজ পেয়ে যাব। অনেক ধন্যবাদ তোমাকে। তোমার এই উপকারের ঋণ আমি কোনো দিন পরিশোধ করতে পারবো না। এখন একটু নীলদার সাথে দেখা করে তারপর বাড়ি ফিরবো। আচ্ছা, আসছি তাহলে এখন। ওকে, কোনো চাপ নেই, আমি দায়িত্ব পালনে কোনো খামতি রাখবো না। তারপর কেটে যায় দিন 2। রাইকে এখনো কোনো খবর দেয়নি রক্তিম। আজ সারাদিনটা কি দ্রুত কেটে যায়। ঘড়িতে ঠিক সন্ধে 6টা। শুভ্রদীপ যথারীতি সেই ঘরে যায়। বিগত 3 দিন ধরে সে তৃষ্ণার সাথে এভাবেই নিজের যোগসূত্র ঘটাচ্ছে। এসো এসো,
তোমার জন্যই অপেক্ষা করছিলাম। চলো তাহলে শুরু করি। শুরু কর। রাই প্রতিদিনের ন্যায় আজও চোখ বন্ধ করে দুর্বোধ্য সেই মন্ত্র পড়ে চলে। ওম শ্রী আগচ্ছামি ভৈরবম, ওম শ্রীং আগচ্ছামি ভৈরবম, ওম শ্রীং আগচ্ছামি ভৈরবম। শুভ্রদীপ মনে মনে তৃষ্ণাকে ভাবতে থাকে। রায়ের শরীরটা দুবার কেঁপে ওঠে। তুমি এখনো আমার মায়া কাটাতে পারোনি বলো? তুমি পেরেছো? যাকে বলো, আজ কি জানতে চাও আমার থেকে? জানতে নয়, জানাতে চাই। কি? আসলে আজ আমার মৌয়ের সাথে সকালে দেখা হয়েছিল। অনেকদিন পর দেখা হতে খুব ভালো লাগলো। মরণ, তুমি আমাকে এইসব বলতে ডেকেছো? আমার ওকে খুব ভালো লাগে, ও আমাকে খুব ভালোবাসে। ওর বরটা ওকে ছেড়ে অন্য মেয়ের কাছে চলে গেছে, তাই ও আমার কাছে আসতে চায়। কি বলবো আমি এবার? ও যেভাবে খুব কান্নাকাটি করছিল, সত্যি আমার খুব খারাপ লেগেছে। তৃষ্ণা রাগে ফুঁসতে থাকে। তুমি ডাকছো কেন? তুমি তো আর বেঁচে নেই। আমি কি করে সারা জীবন একলা কাটাবো? তাই আমি রাজি হয়ে গেছি। শুভ্রদীপ আর কিছু বলবে কি, সেটার আর সুযোগ পায় না। তৃষ্ণা তাকে একটা সজোরে থাপ্পড় মারে। শুভ্রদীপ তাল না সামলাতে পেরে উল্টে পড়ে যায় মেঝেতে। তৃষ্ণা ক্ষিপ্ত বাঘিনীর মতো তার কলার চেপে ধরে। চরিত্রহীন লম্পট একটা, লজ্জা করে না? বউ থাকতে অন্য মেয়ের সাথে রাসলীলা করা বের করছি তোমার আমি। শুভ্রদীপ উঠে বসে। তুমি তো মারা গেছো, তাহলে এখানে ফিরে এলে কি করে? তৃষ্ণা অবাক চোখে তাকায়। শুভ্রদীপ একটা আয়না এনে তার মুখের সামনে ধরে। দেখো তো চিনতে পারো কি? তৃষ্ণা আয়নার দিকে স্থির দৃষ্টিতে তাকায়। এটা তো আমি নিজেই। কি বলছো বলো তো এসব? ঘরের লাইটগুলো জ্বলে ওঠে। সকলে একমুখ হাসি নিয়ে ঘরে ঢোকে। পার্থ, নীল ও রক্তিম তৃষ্ণার সামনে এসে দাঁড়ায়। তৃষ্ণা ওদের চিনতে পারে। ওরা তো শুভ্রদীপের বন্ধু সকলেই। আর ওটা মা ও প্রীতি। এত কিছু শুনেও ওর মাথায় কিছু ঢোকে না। তৃষ্ণার মাথায় কিছু ঢুকছে না। তুমি কোনোদিনও মরোইনি। যে মরেছে সে আমাদের রায়। মানেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। খুলে বলছি একটু। 6 মাস আগে এক বৃষ্টির দিনে তুমি আর রাই গাড়ি করে যাচ্ছিলে আমাকে এয়ারপোর্টে আনতে। গাড়িটা তুমি না, চালাচ্ছিলে রাই। কিন্তু মাঝপথে একটা অ্যাক্সিডেন্ট হয়, মারা যায় রাই, তুমি না। রাইয়ের বাবা আমাদের তার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। আমার বাবার সাথে ওনার বন্ধুত্ব ছিল গভীর, তাই বাবা মারা গেলে তিনি আমাদের 3 জনকে নিয়ে আসেন এ বাড়িতে। তারপর আমাদের বিয়ের পর থেকেই তুমি, আমি আর মা আর প্রীতি, আমরা 4 জন এই পরিবারের সদস্য হয়ে যাই। রাইয়ের কোনো দাদা ছিল না, ছোটবেলায় মাকে হারায়। আমাকে নিজের দাদার মতো ভালোবাসত। কখনো মনে হয়নি আমরা এ বাড়িতে আশ্রিত। শুভ্রদীপের গলা জড়িয়ে যায়, চোখে জল চিকচিক করে। রমেশবাবু খুব ভালো মানুষ ছিলেন। মেয়ের এই শোক বেশি দিন সহ্য করতে না পেরে তিনিও মারা যান। তাহলে শুভ্রদীপ, তোমার হ্যালুসিনেশন, পার্থর ব্যাপারটা, এই চিকিৎসা, আমার রক্তিমের কাছে যাওয়া, এমনকি নীলদার ব্যাপারটা, সবটাই ডক্টর সুমন তাকে থামিয়ে দিয়ে বলেন, সবটাই আমাদের বানানো একটা প্ল্যান। আমরা সকলেই আগে থেকে সবটা জানতাম।
আর তোমার নিজেকে রায় মনে করার ব্যাপারটা হলো, তোমার মাথায় একটা মাইনর চোট লাগে। ছোট থেকেই তুমি মানসিকভাবে সুস্থ না। ওই দুর্ঘটনায় তোমার শারীরিক নয় মানসিক প্রভাব পড়ে। প্রিয় মানুষের মৃত্যুতে নিজেকে সামলাতে পারোনি। তখন ডাক্তার সুমন আমায় বলেন, তোমার মনের ওপর যথেষ্ট প্রভাব পড়েছে এর। তাই তুমি আইডেন্টিটি ডিসঅর্ডারে এতদিন নিজেকে রাই বলে মনে করতে, তাকে সব দিক থেকে নকল করছিলে। তাই আমাকে এত বড় একটা প্ল্যান বানাতে হলো। তৃষ্ণা ধপ করে বিছানায় বসে পড়ে। শুভ্রদীপ চোখের ইশারায় সকলকে ঘর ছেড়ে যেতে বলে। কিছুক্ষণ পর শুভ্রদীপ তাদের ছোট্ট মেয়েটাকে নিয়ে এসে তার মায়ের কোলে দিয়ে দেয়। এতদিনে আমার মেয়েটা ঠিক মতো নিজের মাকে কাছে পায়নি, কিন্তু এখন আর কোনো চিন্তা নেই ওর। ওর মা আর কোথাও যাবে না। তৃষ্ণা মেয়েকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে থাকে। শুভ্রদীপ তাকে দেখে আর নিজের চোখের জল ধরে রাখতে পারে না, বুকে টেনে নেয় ওদের। বোকা কোথাকার, এত কাঁদে নাকি? নাও দেখো, তুমি আজ পুরোপুরি সুস্থ। আজ যে আমার কি ভালো লাগছে তোমাকে আমি কি বলবো। তার চোখের জল মুছিয়ে দেয় শুভ্রদীপ। তারপর খাটের পাশে রাখা তার ডায়েরিটা এগিয়ে দেয় তৃষ্ণার উদ্দেশ্যে। মেয়েটার চোখের জলে ভরা মুখটায় একটা হাসির লাবণ্য খেলে যায়। এতে সব লিখে রেখেছি, সাবধানে রেখো যেন। এটা থাকলে আর তুমি কিচ্ছু ভুলতে পারবে না, আমিও ভুলতে দেব না, কথা দিলাম। শেষ হলো আজকের আমাদের বিশেষ নিবেদন, শুভ্রদীপ হালদারের লেখা একটি সাইকোলজিক্যাল গল্প অদৃশ্য সত্য। গল্পের সূত্রধর আমি রূপঙ্কর, গল্প পাঠে সুপ্রভা, তৃষ্ণা ও রায়ের ভূমিকায় দেবস্মিতা, শুভ্রদীপ, শুভম, ডক্টর সুমন, রাজ, বাসনা, অন্তরা, নীল, রমাকান্ত, রক্তিম, সুমন, পার্থ, দেবজিৎ, প্রীতি, দোয়েল। শব্দ সংযোজনে সায়ন্তন দাস। শব্দগ্রহণ পরিচালনায় আবহ সৃষ্টি, স্পেশাল এফেক্টস ও পোস্টার ডিজাইনিং এ আমি রূপঙ্কর। প্রত্যেক গল্পের শেষে আমরা একটা করে বোনাস হরর ফ্যাক্ট শেয়ার করে থাকি। আজকের ফ্যাক্ট হলো, বিশেষজ্ঞদের মতে আমরা ঘুমানোর সময় যে স্বপ্নগুলো দেখি এবং সেখানে আমরা যদি কোনো অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে দেখতে পাই, তার মানে হতে পারে এটা যে সেই স্থান বা সেই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিটি আমাদের পূর্ব পরিচিত, অর্থাৎ এই মানুষের স্মৃতিটা আমাদের পূর্ব জন্মের সাথে সম্পর্কযুক্ত হতে পারে। তাহলেই ভাবুন কত আশ্চর্য। আপনার সাথে এরকম ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা আমাদের কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই সমাপ্ত হলো। আশা করি সকলের গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আমাদের প্রাপ্য, ও আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না গল্পটি কেমন লাগলো, অথবা কমেন্টে আমাদের কোনো ভৌতিক, রহস্য, রোমাঞ্চ, সায়েন্স ফিকশন ও যাবতীয় নানা রকমের গল্প সাজেস্ট করতে পারেন। মনোনীত হওয়া গল্পটি আমরা শ্রোতার নাম মেনশন করে পরবর্তী সময়ে আপনাদের সামনে পরিবেশন করব, অথবা নিজস্ব কোনো গল্প ইমেল করে দিতে পারেন এই ঠিকানায় talesoffphoenix@gmail.com এ। গল্পটি শেয়ার করতে পারেন সাহিত্য প্রেমিক অথবা সাহিত্য অপ্রেমিকদের সাথে, যাতে তারা সাহিত্যের আঙিনায় মোড়ানো দ্য টেলস অফ ফিনিক্সের সদস্য হয়ে উঠতে পারে। আমাদের পরিবারের সাথে যুক্ত হতে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটি। আমরা আবারও ফিরে আসবো কোনো এক নতুন আলো বাঁধারির গল্প নিয়ে, এবং যেখানে মহাবিশ্বের সকল প্রশ্নের উত্তর মেলায় অন্ধকারে, অযাচিত বিস্ময়ের পথ খুঁজে আলোক গহ্বরে। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।